বাবার মৃত্যুর পর মাত্র 15 বছর বয়সেই আমি আমার সৎ বোনকে বিয়ে করলাম। বিয়ের প্রথম রাতে যখন আমি তার কাছে বাঁশরীয় কাজ করতে গেলাম, তখন সে আমার কাছে কাকুতি মিনতি করতে লাগল। সে আমার সাথে এসব করবে না। আর এদিকে আমার জীবনে প্রথম ভাষা। এই মুহূর্তটা কি হাতছাড়া করা যায়? যদিও তার বয়স অল্প, কিন্তু আমার তো 27 বছরের স্বপ্ন। 25 বছর ধরেই বাসরঘরটাকে স্বপ্ন দেখছি। কিন্তু আমার সৎবন্ত বাসর ঘরে কি হয় তা খুব একটা বুঝত না, কারণ তার মানসিক কিছু সমস্যা ছিল। তারপর এক পর্যায়ে আমি অনেক কৌশল কাটিয়ে তাকে আমি আমার অনুকূলে আনার চেষ্টা করলাম, কিন্তু তাতেও সে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তারপর তার ইচ্ছার বিরুদ্ধে আমার তো যখন তার এখানে কিঞ্চিত পরিমাণে দিলাম, তখন সে একটি বিকট শব্দ করে হাউমাউ করে কেঁদে উঠল। তারপর হ্যালো বন্ধুরা, আমি রতন। আমি দীর্ঘ 10 বছর যাবৎ বিদেশে ছিলাম। আমার বাড়িতে এসে দেখি সব সম্পত্তি আমার সৎ বোনের নামে উইল করে রেখে গেছে আমার বাবা। আমি বাবার মিল অনেকবার পড়েছি, কিন্তু সেটা পড়ে আমার রক্ত টকবক করে ফুটছে। 2 দিন আগে বাবা মারা যাওয়ায় হঠাৎ করে আমাকে লন্ডন থেকে দেশে ফিরতে হয়েছে। বাবার শেষকৃত্যের পর যখন তার উকিল আমাকে তার বিল দিলেন, আমি সেটা পরের আগে লাল হয়ে গেলাম। আমি লন্ডনে পেট্রোল পাম্পে কাজ করতাম। যা বেতন পেতাম তা থেকে আমার ছোটখাটো খরচের টাকা রেখে বাকি টাকা বাবার কাছে পাঠিয়ে দিতাম। সারা জীবনের পুঁজি সবকিছু দিয়ে আমার বাবা শহরে কিছু জমি কিনলেন। আমার বাবা শহরে একটা বাড়ি এবং কিছু দোকানও কিনলেন। গত 10 বছর ধরে আমি টাকা পাঠাচ্ছি। 17 বছর বয়সে লন্ডনে গিয়েছিলাম, আর এখন আমার বয়স 27 বছর। এরকম হঠাৎ বাবার মৃত্যুর খবর শুনে আমাকে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে হয়। বাবার মৃত্যুর পর তারা আমাকে ছুটি দিতে চাইল না। আমি জোর করে চলে আসলাম, যার কারণে সেখান থেকে আমার চাকরি চলে যায়। মনে মনে ভাবলাম, আমি যে টাকা বাড়িতে পাঠিয়েছি বাবা নিশ্চয়ই আমার জন্য গুছিয়ে রেখেছেন, তাই আমি বাড়ি গিয়ে কোনো ছোটখাটো ব্যবসা করে হলেও চলতে পারব। কিন্তু আমার বাবা রইলাম আর হোসে উড়িয়ে দিয়েছে। উইলের লেখা ছিল যে লন্ডনে যাওয়ার জন্য তোমার টাকার প্রয়োজন ছিল, তাই আমি আমার জমির কিছু অংশ বিক্রি করে তোমার টাকার ব্যবস্থা করেছিলাম। তাই এখন এই বাড়ি এবং বাকি সম্পত্তির উপর শুধুমাত্র মিলার অধিকার। যখন তুমি লন্ডনে গিয়েছিলেন তখনই তুমি তোমার ভাগ পেয়ে গেছ। এটা পরে আমার মাথা ঘুরতে লাগল। অন্যদিকে আমার বোন, যে ছোটবেলা থেকেই মেন্টাল, মাঝে মাঝে সে পাগল হয়ে যায়। যদিও আমার সৎ বোন, আমার বাবা কিভাবে তাকে তার সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন তা ভাবতে ভাবতে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। একটিবারও বাবা আমার কথা ভাবলেন না। বিলের সমস্ত দলিলপত্রাদি ঘেটে আর একটু অংশে পরে দেখলাম শুধুমাত্র সম্পত্তি নয়, আরেকটি শর্ত দিয়ে দিয়েছেন বাবা। উইল করার সময় উইলে পরিষ্কার লেখা রয়েছে যে যে ব্যক্তি আমার মেয়ে মীরাকে বিয়ে করবে এবং সারা জীবন আমার মেয়ের পাশে থাকবে, সেই ব্যক্তি আবার কেবলমাত্র স্থাবর অস্থাবর সকল সম্পত্তির মালিক হবে। কিন্তু বিয়ের পরে যদি আমার মেয়েকে ছেড়ে সে চলে যায়, তাহলে সে সম্পত্তি আর এক সুতো পাবে না। বাবার এরকম একটা কাণ্ডের জন্য আমার জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছিল। বসে বসে চিন্তা করছিলাম এখন কি করা যায়। এই ভেবে আমি আমার এক বন্ধুকে ফোন দিলাম, বললাম আমার এখানে আসার জন্য। তারপর সে আমার কাছে আসে। তাকে নিয়ে আমি একটু অন্য জায়গায় ঘুরতে গেলাম। ঘোরার সময় তাকে আমি শেয়ার করলাম সম্পূর্ণ বিষয়টা। শুনে আমার বন্ধু আমাকে বলল যে রতন, তোর কাছে এখন একটি সমাধান আছে। তারপর আমি বললাম কি সমাধান? সে বলল, তুই তো সৎ বোনকে বিয়ে করে নে, তাহলে তোর সকল সম্পত্তি আবার তোর হাতে ফিরে আসবে। বন্ধুর মুখে এরকম ধরনের কথা শুনে আমি কিছুটা হকচকিয়ে গেলাম আর বললাম, বন্ধু এটা কি করে সম্ভব? সে তো আমার বোন। সে বলল, বোন হলে কি হবে? সে তো তোর আপন বোন না, সে তো সৎ বোন, আর সৎ বোনকে বিয়ে করা যায়। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু, সে আমার সৎ বোন ঠিক আছে, কিন্তু যখন আমার বাবা আমার মা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে, তারপর থেকেই তাদের সাথে আমার সম্পর্ক ভালো নেই, কোনোভাবে ভালো নেই। এখন আমি তাকে কিভাবে বিয়ে করব? তারপর আমার বন্ধু বলল, যদি তুমি তাকে বিয়ে না করিস, তাহলে তোর বাড়ির অংশ পাবি না।
আর তোর বাবার সমস্ত স্থাবর অস্ত্র সকল সম্পত্তি। যে মীরাকে বিয়ে করবে সে পেয়ে যাবে। সুতরাং তোর কাছে এখন একটি রাস্তা, তুই মীরাকে বিয়ে করে নে। আর মিলাকে ভালো ডাক্তার দেখা, তাহলে দেখবে তোর ভালোবাসা পেয়ে সে ঠিক হয়ে যাবে। বন্ধুর এরকম ধরনের কথা শুনে মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি তো নিরুপায়, এখন আমি কি করব? মীরাকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তারপর এক পর্যায়ে আমি আমার সৎ বোনের সাথে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হলাম। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের প্রথম রাতে যখন আমি তার কাছে গেলাম, সে আমাকে কোনোভাবেই বাসারের কাজ করতে দেবে না। অর্থাৎ সে কিছুটা মেন্টাল টাইপের ছিল। সে বুঝত না ভালোবাসা কাকে বলে এবং কিভাবে ভালোবাসতে হয়। বাসর ঘরে অনেক কৌশল করেও কোনো কাজ হচ্ছিল না। তার কাছ থেকে কোনোভাবেই আমি কোনো কিছু আদায় করতে পারছিলাম না। মূলত আমার সৎ বোন ছিল কিছুটা মেন্টাল টাইপের। সেখানে আমি যখন তার উপর কোনো কিছু করতে চাইতাম, তখন সে চিৎকার চেঁচামেচি করত। এরকম বাসর ঘর দেখে আমার মনটা খুব দুর্বল হয়ে গেল। মনে মনে ভাবলাম, কাকে বিয়ে করলাম যার সাথে নাকি বাসর করারই কোনো ইমেজ পাচ্ছি না। আর প্রকৃতপক্ষে বন্ধুরা, আমার সৎ বোন, যদিও সে পাগল, কিছুটা মেন্টাল, কিন্তু বাবা তাকে অনেক আদর করতেন, তার প্রতি অনেকের নিতেন। তার সৌন্দর্য, কিন্তু তার সৌন্দর্য দেখে যে কেউ পাগল হয়ে যাবে। লাল টুকটুকে শাড়ি পরে আমার সৎ বোন যখন আমার বাসর ঘরে বসে রইল, তার সৌন্দর্য দেখে আমার মাথা গরম হয়ে গেল। আস্তে আস্তে তাকে অনুকূলে আনার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। হঠাৎ করে মাথায় একটি বুদ্ধি আসলো। মিলা একটা সুস্থ মস্তিষ্কের লোক না। ভাবলাম তাকে একটি বুদ্ধি খাটালে আমি আমার অনুকূলে আনতে পারব। হঠাৎ করে আমি একটি বিদেশি চকোলেটের বক্স হাতে নিলাম এবং চকলেট আমার হাতে নিয়ে বললাম, মিলা, এটি তোমার জন্য। মিলা কিন্তু চকলেট খুব পছন্দ করত। আমি তাকে চকলেট দিয়ে দিব, সে আমার কাছ থেকে চকলেট কে নেবে। ঠিক এই মুহূর্তে বললাম, তুমি যদি আমার সাথে একটি কাজ করো, তাহলে তোমাকে এই সবগুলো চকলেট আমি দিয়ে দিব। সে বলল, সত্যি ভাইজান, আমাকে সবগুলো চকলেট দিয়ে দিবে? আমি বললাম, হ্যাঁ, দিয়ে দেব, এবং আরও অনেক অনেক কিছু দিব, কিন্তু তোমাকে যে একটি কাজ করতে হবে। সে বলল, ভাইরা, কি কাজ? আমি বললাম, মিলা, এখন থেকে 2 ঘন্টার ভিতরে আমি তোমাকে যা যা বলবো তুমি তাই করবে, তাহলে তোমাকে এই যে পুরো বক্সের চকলেট দিয়ে দিব। মিলা বলল, সত্যি ভাইজান? ঠিক আছে, যাও, তুমি আমার সাথে যা যা মন চাই তা করো, কিন্তু তারপর আমাকে চকলেটগুলো দিয়ে দেবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর মিলাকে আমি আপন করে নেওয়ার জন্য আস্তে আস্তে তার সাথে ঘনিষ্ঠ হতে চাইলাম। প্রথমে একটু ইতস্তত বোধ করল, তারপর তাকে আস্তে আস্তে আমি প্রস্তুত করার চেষ্টা করলাম, আর কিছু কিছু মানে উচ্চাকাঙ্ক্ষী করার চেষ্টা করলাম, যাতে সে আমার প্রতি কিছুটা দুর্বল হয়। কিন্তু আমি তো একটা জায়গাতে খুব অবাক হয়ে গেলাম। বন্ধুরা, যদি আমার বোন কিছুটা মেন্টাল টাইপের ছিল, কিন্তু তার এখানে যে এত মজা লুকিয়ে আছে তা আমি আগে কখনো ভাবতে পারিনি। যখন আমি বিভিন্ন ইশারা ইঙ্গিতে তাকে আমার পজিটিভ লাইনে আনতে শুরু করলাম, তখন সেও দেখি আস্তে আস্তে তার অবস্থান পাল্টাতে শুরু করল। সে আমার প্রতি দুর্বল হয়ে যেতে লাগল, আর কেমন জানি নিঃশ্বাস নিতে লাগল আর উদাস হতে লাগল। বুঝতে পারলাম আমার টেকনিক কাজ হয়েছে। এভাবে প্রায় 20-25 মিনিট তাকে আকর্ষিত করার পর আস্তে আস্তে যখন আমি তার এখানে অবস্থান নিতে শুরু করলাম, যখন তার এখানে আমি পূর্ণ নিয়ন্ত্রণ নিতে শুরু করলাম, তখন আমি তাকে ভালো করে দেখলাম। এটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তার এটা এখনো অ্যান্ড ক্লিন, একেবারেই পরিষ্কার, পরিচ্ছন্ন, পরিপক্ক, এবং সেখানে ইতিপূর্বে অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়নি। যদিও বিয়েটা আমি মন থেকে করি নাই, তারপরও তাকে দেখে, তার ওই সৌন্দর্য দেখে আমি তার জন্য পাগল হয়ে গেলাম। রাত্রি তার সাথে স্মরণীয় করে কাটানোর চেষ্টা করলাম। এই ভেবে ভেবে আমি যখন প্রথম তার উপর নিয়ন্ত্রণ নিতে যাব, আমার এটা মাত্র কিঞ্চিত পরিমাণ তার এখানে গেলা। এমন সময় সে অনেক জোরে একটা শব্দ করে উঠল, উঠে বল, ভাইজান, আমি তো মরে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। তারপর আমি ভাবলাম, এই আমার সুবর্ণ সুযোগ, এখন যদি আমি তাকে ছেড়ে দেয়,
তাহলে হয়তো আর কখনো এই সুযোগ আমি পাব না। এই বলে আমি তার উপর পুরো নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলাম। যখন একেবারে পুরোটা তার নিম্নাংশে চলে গেল তখন সে এমন জোরে একটা বিকট শব্দ করে চিৎকার দিল যে সেই চিৎকারে বাড়ির সমস্ত লোক সজাগ হয়ে গেল। তারপরও আমি আর তাকে ছাড় দিলাম না। আমার ইচ্ছামত চাহিদা পূরণ করলাম। কিন্তু যখন ২০-৩০ মিনিট হয়ে গেল তখন তার মধ্যে দেখলাম অন্যরকম একটি ইমেজ কাজ করল। সেও আমার প্রতি ইশারা ইঙ্গিত দিয়ে আমাকে বারবার আহ্বান করল আমি তার উপর আরও প্রবলভাবে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। তারপর আমি তার উপর আরও প্রবলভাবে নিয়ন্ত্রণ নিলাম। এমনভাবে আমি তার উপর নিয়ন্ত্রণ নিয়েছিলাম যার ফলে সে পরিপূর্ণ তৃপ্তি পেয়েছিল। এবং এই নিয়ন্ত্রণ নেওয়ার ফলেই আমাদের ঘরে পরবর্তী কিছুদিন পরেই একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছিল। এবং আমার স্ত্রীর ও বিদেশে ভালো ও উন্নতমানের ডাক্তার দেখিয়েছিলাম, যার ফলে সে এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছিল। এখন আমার সংসার খুবই সুখে শান্তিতে চলছে। আমাদের সংসার সুখে শান্তিতে ভরে আছে এখন। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে সর্বশেষ একটি কথাই বলবো, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে একটি কথাই বলবো। তোমরা তোমাদের সারা জীবনের কষ্টের অর্থ তোমরা কার কাছে দিচ্ছ, যদিও সে তোমাদের পিতা মাতা অথবা কেউ একজন হয়, অবশ্যই টাকাটা কিভাবে ব্যয় হচ্ছে তা তোমরা নিশ্চিত করে দেবে। না হলে হয়তো আমার মতো তোমাদের কেউ এমন বিপদে পড়তে হবে। যদিও আমি সেখান থেকে পরবর্তীতে উদ্ধার হতে পেরেছিলাম, কিন্তু তোমরা হয়তো সেখান থেকে না উদ্ধার হতে পারে, সারা জীবনের গ্লানি ভুগতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।